আজকে সবশেষ অবস্থা যে কারফিউ জারি হলো এবং সরকারিভাবে ঘোষণা। কারফিউ মানে আসলে তাই যে জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে যেন কেউ বের না হয়। 1 বছর পরে এসে এইরকমের একটি পরিস্থিতি কেন হতে হলো আসলে আপনি কিভাবে দেখছেন? এটা তো আজকে আমি বলবো একটা দুর্ভাগ্যের দিন। দেখুন 2024-এর 16 জুলাই কয়েকজন মায়ের বুক খালি হয়েছে। আমরা আজকে সেই দিন স্মরণ করছি, আবার আজকেও কয়েকজন মায়ের বুক খালি হয়ে গেল। তাহলে আমরা 24-এর 16 জুলাই থেকে কি শিখলাম? কিছুই শিখলাম না। 24-এর শিক্ষা ছিল যে আর যেন রাজপথে এইভাবে মানুষের মৃত্যু না হয়, কিন্তু আবারও সেটা হলো। এটা আমার তো মনে হলো আজকের গোপালগঞ্জে যা হলো, এটা যেন আমরা সবাই মিলে সহিংসতাকে হতে দিলাম। দেখুন, আমি একটা ব্যক্তিগত উদাহরণ দিই আপনাকে, যে আমি 1990 ছাত্র আন্দোলনের একজন কর্মী ছিলাম। তো 1990 6 ডিসেম্বর এরশাদের পতন ঘটলো। আমরা ক্যাম্পাসে আনন্দ করলাম, তৃপ্তি পেলাম। বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকার হলো। 90 দিনের ভিতর একটা অসাধারণ নির্বাচন হলো, জেনারেল এরশাদ 5 আসনে বিজয়ী হলো। আমরা অবাক হলাম, দুঃখও পেলাম, কিন্তু পরের নির্বাচনে এরশাদ সাহেব জিতলেন। পরে আমরা শিখলাম যে এটা একটা বহুত্ববাদী দেশ। আমরা ক্যাম্পাসে যেভাবে একটা অবৈধ ক্ষমতা দখলের বিরুদ্ধে আন্দোলন করেছি, রংপুরের মানুষ সেভাবে ভাবেনি। আমরাও তাদের যে বোঝাতে পারিনি। কিন্তু এখন জোর করে তো আমরা রংপুরের মানুষকে এরশাদের বিরুদ্ধে ভোট দেওয়াতে পারবো না। এটা আমি বলছি এই কারণে, যখন 24-এ গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থানের পর আপনার মনে আছে হয়তো, খুলনা, গোপালগঞ্জ কয়েকটা জায়গায় কিন্তু বিগত সরকারের পক্ষে সমাবেশ হয়েছিল। এর মানে হলো ওইখানে গণঅভ্যুত্থান, বর্তমান সরকার, আগের সরকার নিয়ে একটা ভিন্ন মত আছে, এটা আমরা জানতাম। এখন এনসিপি ওইখানে যে জনসভা করতে গেল, এনসিপি তো যে কোনো জায়গায় জনসভা করার অধিকার আছে। বাংলাদেশের যে কোনো দলের যে কোনো জেলায় জনসভা করার অধিকার আছে। কিন্তু কোথাও জনসভা, আমি একটা রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে যদি সহিংসতার সম্ভাবনা থাকে, তাহলে একটা রাজনৈতিক দলের ভিন্ন একটা ভাবনার ব্যাপার আছে, দায় দায়িত্বের ব্যাপার আছে। এনসিপি গোপালগঞ্জে গেলে যে সহিংসতা হবে, এটা গতকাল তো বাংলাদেশের কিশোর কিশোরীরাও জানতো। তো সেক্ষেত্রে এনসিপি তারপরও কর্মসূচিটা এগিয়ে গেল, এবং এগিয়ে যাওয়ার পর কয়েকজন মায়ের বুক খালি হলো। এই ঘটনায় এনসিপিরও দায়িত্ব আছে। এই ঘটনার অপর দুই পক্ষ হলো সরকার এবং গোপালগঞ্জের মানুষ। আমি সরকারের ভূমিকার সম্পর্কে বলি। দেখুন, গোপালগঞ্জ বা আশেপাশের এলাকায় যে সামাজিক মত, রাজনৈতিক মতের ভিন্নতা আছে, এটা তো সরকারের বিভিন্ন এজেন্সির অজানা থাকার কথা নয়। এনসিপি যখন জনসভা বা পদযাত্রার ঘোষণা দিল, সরকারের সেই এজেন্সিগুলো নিশ্চয়ই সরকারকে অবহিত করেছে। তো সেরকম একটা অবস্থায় যখন সহিংসতার সম্ভাবনা সম্পর্কে পুরো দেশের মানুষ জানে, সরকার একটা দলকে পাহারা দিয়ে তো সেখানে জনসভা অনুষ্ঠানের চেয়ে 2 দলকে দূরে রেখে সেখানে 144 দ্বারা জারি করতে পারতো। সরকার বিকালে সেটা করলো, কিন্তু সেটা যদি সকালেই করা হতো তাহলে কিন্তু এই সহিংসতা হয় না। আর গোপালগঞ্জের কথা আমি বলতে পারি, আমি মনে করি না যে একটা জেলার সব মানুষ একটা আদর্শ পোষণ করে, কিন্তু গোপালগঞ্জের মানুষ যারা আজকে পুলিশের গাড়ি ভাঙচুর করলেন, যারা টিএনওর গাড়ি ভাঙচুর করলেন, এটা তো একটা সন্ত্রাসী কাজ হলো। এবং বাংলাদেশ বাইরে নয়, গোপালগঞ্জ, বাংলাদেশে একটা রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। গোপালগঞ্জের কোনো মানুষ যদি এটা ভিন্নমত পোষণ করেন, তাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে, তাকেও অহিংস রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে।